নামটা কি? আথওয়াই মারমা। আর একটু জোরে বলেন। আথওয়াই মারমা। হ্যাঁ, আথওয়াই মারমা ভাই, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। ওনার হাত ধরে আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি। উনি এখানে ওনার বাসা। বন্ধুরা, আথওয়াই মারমা ভাই কথা বলতে বলতে আমরা চলে আসলাম গেটের সামনে। এই মায়াবিনী লেক, এটার পাশেই ওনার ঘর এবং এখানেই উনি একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমরা ওনার প্রতিষ্ঠানটি প্রথমে দেখব, তারপর মায়াবিনী লেক দেখব। ওনার জীবনের গল্প শুনবো এখন। এই হলো ওনার দোকান। এখানে সেলাই মেশিন আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সেলাই মেশিন দিয়ে উনি এখানে একটা সুন্দর প্রজেক্ট করেছেন। অনেক পরিকল্পিতভাবে ওনার সংসারটি উনি টেনে নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে করে। এখানে হয়তোবা এখানে গার্মেন্টস সামগ্রী হয়তো তৈরি করেন, নিজেরা তৈরি করে আবার এখানে কুটির শিল্পের মতো আবার ভিতরে এগুলোকে সংরক্ষণ করেন, সুন্দর করে ক্রয় বিক্রয় করেন। খুবই সুন্দর লাগলো একজন গুণী মানুষের জীবন গল্প কথা আমরা এখন শোনাবো। ভাই, আপনার পরিবারের সাথে একটু কথা বলতে চাই। ভাবি আছেন নাকি? হ্যাঁ, এইতে ওনার আসেন। ভাবি, আসসালামু আলাইকুম। ওনার এই যে পরিবার, আপনার নাম কি ভাবি? একটু জোরে বলেন। তুতু মারমা। হ্যাঁ, এই তুতু মারমা ভাবি, উনি ওনার সহধর্মিনী। ওনার অনেক গুণ বোঝা যাচ্ছে, ওনার এই গুণের কারণে এই জিনিসটা তৈরি হয়েছে এখানে। আসলে আমি একটু ঘুরে দেখতে চাই, এই যে এইগুলো দেখেন, এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো ওনারা এই সুন্দর করে তৈরি করেন। কত বিশাল গুণের অধিকারী হলে বন্ধুরা দেখেন, স্বয়ং সম্পূর্ণ একটা নারীর গল্প কথা দেখাচ্ছি। উনি এককভাবে এখানে এগুলো পরিচালনা করেন, হয়তো লোক রেখেছেন কিন্তু ওনার আন্ডারে সবকিছু পরিচালিত হয়। তো এইখানে এই গল্পটি বলার একটাই উদ্দেশ্য, বাংলাদেশের আমাদের বোনরা যদি এইভাবে প্রতিনিয়ত ঘরে ঘরে ওনার মতো এইরকম স্বাবলম্বী হওয়ার চিন্তা করে, এরকম মানসিকতা নিয়ে স্বামী সংসার নিয়ে সংসার সাজাতে পারে, তাহলে এই বাংলাদেশ তো আর পিছনে পড়ার নয়। আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো এইরকম তুতু মারমাদের দিয়েই, যারা নাকি এই সমাজকে পাল্টে দেবে। বন্ধুরা, একদম বাস্তবে আমি সব দেখাচ্ছি, শুধু নিছক রূপকথার গল্প নয়। এই যে ওনার বানানো এই যে জিনিসগুলো উনি এখানে সাজিয়ে রেখেছেন, শোভা পাচ্ছে। এইভাবেই এগুলো আবার এখানে অর্ডার আছে, এই যে অর্ডারি মাল আছে, এগুলো বিক্রি হবে। সবকিছু পরিকল্পিতভাবে সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমাদের দেশে এইরকম কয়জন নারী এতটা স্বাবলম্বীভাবে মানে নিজেকে তুলে ধরতে পারেন? এই জন্য আমি মায়াবিনী লেকের চেয়েও এই অংশটি কোনো অংশে কম বলে মনে করি না। দেখুন, এই যে পাহাড়ি এই যে ড্রেসটা বানানো হয়েছে, আপন মনের মাধুরী মিশিয়ে এখানে নিজ হাতে একটা একটা করে কাঁথার প্রতিটি সুইয়ের মধ্যে ওনার জীবনের গল্প লুকিয়ে আছে। খুব সুন্দর করে ওনারা এগুলো এখানে বুনেন। আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর করে কাজগুলো হয়েছে। এগুলো আপনারা যদি এখানে আসেন, এরকম এগুলো কিনে নিতেও পারবেন, আবার অর্ডার দিয়ে নতুন করে আবার এগুলো দেখাতে পারবেন। এই যে ওনার হাতের কাজটা বন্ধুরা একটু দেখেন, খুব সুন্দর ডিজাইন করে হাতের কাজ। এই দেখেন, আমরা যখন এখানে আসি বন্ধুরা, পাহাড়ি অনেক মেয়েকে যখন আপনারা দেখেন এইরকম ড্রেস পরা থাকে, অনেক অপরূপা লাগে। কেন? এইরকম সুন্দর করে ড্রেসগুলো ওনারা সাজায়। তো আমরা একটু তুতু মারমা ভাবির ভিতরটা একটু দেখাচ্ছি। এখানেই ওনার জীবন, এখানে কত সুন্দরভাবে দেখেন বন্ধুরা সাজিয়েছে। এটা জাস্ট আপনাদেরকে উপলব্ধি করানোর জন্য, একজন মানুষ স্বয়ংসম্পূর্ণ হলে মানসিক শক্তি কত দৃঢ় থাকলে এত সুন্দর করে সাজাতে পারে। দেখেন এই তুতু মারমা ভাবির জীবন সংসার। এই যে উনি এখানে সুন্দর করে পরিপাটি করে একটা রুম সাজিয়েছেন, এখানে ওনারা থাকেন। এইটা হচ্ছে ওনার বেডরুম, আর এরপরে হচ্ছে ওনার ওই যে আমি সব কিছু ধাপে ধাপে দেখাচ্ছি এই কারণে যে মানুষের ইচ্ছা শক্তি প্রবল হলে প্রবল ইচ্ছা শক্তির কাছে সব সাফল্য এসে ধরা দিবে। আর এটি আরেকটি রুম, এই যে এটি হচ্ছে ওনাদের কিচেন রুম, রান্নাবান্নার রুম। ওয়াও, দেখেন কি সুন্দর প্রযুক্তি, একেবারে আধুনিক প্রযুক্তি এই পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে শোভা পাচ্ছে। যেটা আপনি ঢাকা শহরে ধানমন্ডি গুলশান বনানীতে হয়তো ব্যবহার করেন, কিন্তু না, এটা এই পাহাড়ি জনপদে এই প্রত্যন্ত অঞ্চলে তুতু মারমা ভাবিরাও ব্যবহার করে। বন্ধুরা, এই হচ্ছে ওনার সংসার। এত সুন্দর করে অল্প পরিসরে, হয়তো এটা বিশাল বিল্ডিং উনি করেননি, কিন্তু বিল্ডিং না করুক, কিন্তু ওনার প্রতিটা কাজে খুব শিল্পময়তার ছোঁয়া দেখতে পাচ্ছি। দেখুন এই যে ফিলারটা রান্নার আরেকটি ব্যবস্থা, এটা হলো
চুলার চুলার ইয়েটাও কত বৈজ্ঞানিকভাবে চুলাটা বানানো হয়েছে। তো আর সব মিলিয়ে ওনার এই সংসারটা খুবই সুন্দর পরিপাটি। ওনাদের দুজনের জীবন সুন্দর সার্থক হোক, আমরা এই কামনা করি। আমরা তুতু মারমা ভাবির মুখেই শুনবো ওনার সফলতার গল্প কাহিনী, ওনার বাসর ঘর গৃহস্থালী সব কিছুই আমরা ওনার ব্যক্তিগত জীবন দেখেছি। এখন আমরা ওনার থেকে একটু জানতে চাইব যে উনি কিভাবে এইরকম সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেন, এই যোগ্যতা তিনি অর্জন করলেন কিভাবে, এই নিয়ে ওনার সাথে একটু কথা বলবো। তবে আরেকটু কথা ওনার থেকে আমরা জেনে নিচ্ছি ওনার জীবনের গল্প। ভাবি, আপনি আপনার এখানে কত বছর যাবত এই জায়গায় আছেন? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 3 বছর শ্বশুরবাড়িতে ছিলেন, এরপরে এখানে এসে স্বাবলম্বী হিসাবে তিনি এখানে আসতে প্রতিষ্ঠান গড়েছেন। তো আপনি পড়াশোনা কতটুকু করেছেন? উনি এইচএসসি কোন কলেজ থেকে? পানছড়ি থেকে উনি এইচএসসি পাস কত সালে? 2000 সালে উনি পানছড়ি থেকে এইচএসসি পাস করেছেন কলেজ থেকে। এই প্রতিষ্ঠান অর্জন করার জন্য যে যোগ্যতা দরকার, আপনি এই যোগ্যতা অর্জন করলেন কোথা থেকে, কিভাবে? আসলে মূলত আমি খাগড়াছড়িতে কাজ শিখছিলাম, তখন আমার এক দিদি ছিল, মানে চাচাতো বোন, ওনার দোকানও ছিল এরকম। তো ওনার দোকানে আমি কাজ শেখার পরে 1 বছর পরে মানে ওনার দোকানে উনি রাখলাম বোন হিসাবে, যেহেতু দেখাশোনা আর ওর বাচ্চার কাছে দেখাশোনা, ওর দোকানে আমি থাকছিলাম। ওই দোকানে থাকার পরে আমার একটা মাথায় একটা প্ল্যানিং আসলো, মানে দিদির দোকানটা আমি চালাইতে পারি, তো নিজের একটা দোকান দিলে তো আমি নিজে অবশ্যই চালাতে পারতাম। তখন থেকে আমার দোকান দেওয়া ইচ্ছে শখ ছিল, আর তখনও দেওয়া হয়নি। বিয়ের পরে সংসার পরে তারপরে এখানে এসে বাবা মা আলাদা একটা জায়গা দিয়েছিল, আমাদের বাবার সম্পত্তি থেকে আলাদা ভাগ করে দিয়েছি, তোমরা এখানে থাকো। তারপরে দোকান দিয়েছিলাম, চায়ের দোকান, মুদির দোকান বলতে গেলে। তখন চিন্তা করতেছিলাম সারাদিন বিক্রি করে 200 টাকা বিক্রি হয় না, লাভ হয় না, উঠা বসা দিয়ে আমার কষ্ট হয়। মানে এদিকে কাপড় সেলাই করবো, এদিকে বিক্রি করবো। তো চিন্তা করলাম আমি এতে না করে মুদির দোকানটা ছেড়ে, যেহেতু আমি সেলাই কাজ করি, এক ফাঁকে দোকানও দিয়ে দিই, মালটা তুলি। টাকা উচিত ছিল না, মানে লোন নিয়েছিলাম একটা ইয়াতে, এনজিওতে আমি হইলাম, মানে ওখানে সংস্থাতে ঢুকলাম। তারপর ওখান থেকে লোন নিলাম 10,000 টাকা। ওই 10,000 টাকা দিয়েই আমি এটা চালাইছি, মানে যেগুলা 10,000 টাকা দিয়ে মাল চলতেছে, ওই মাল দিয়ে মানে যেগুলা নগদ টাকা ওগুলো রাখতেছি, বাড়তি টাকাগুলো আমরা সংসার কাজে লাগে, সেলাই যেগুলা পাই ওগুলা তো বাড়তি টাকা, ওগুলা দিয়ে সংসার চালাই। আর যেগুলা কাপড়ের লাভ হয় ওগুলা জমা রেখে আবার কাপড় তুলে, এইরকমই আজ পর্যন্ত এতটুকু আর কি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি যে এই যে বললেন যে এরপরে আপনি সেলাইয়ের কাজ শিখে এখানে দোকানটা দিলেন, এখন সাধারণ সেলাই জানলে তো আর এত বড় একটা এরকম প্রাতিষ্ঠানিক বাণিজ্যিকভাবে কাজ করা যায় না, আমরা জানি। তো এটা নিশ্চয়ই কোনো সাধারণ সেলাইয়ের কাজ না, কিন্তু আপনি এই সেলাইয়ের উপরে এত বড় একটা যোগ্যতার জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নেননি? প্রশিক্ষণ নিয়েছিলাম, আমার এক আছে খাগড়াছড়িতে একটা রাখই মেয়ে, মানে আমার দিদির মতো, ওনাকে টাকা দিয়ে 3,000 টাকা, তখন কালে 2008 সালে যখন কালে 3,000 টাকা। এখন তো মনে হয় একজন সেলাই শিখতো 10,000 টাকার মতো। তখন আমি মাত্র 6 মাস শিখলাম। আগে থেকে আমার ছিল, মানে অন্য লোকের অন্য মানে টেলারের কাছে কাপড় সেলাই করলে নিজের ইচ্ছা মতো হয় নাই, চয়েস হয় নাই। তখন থেকে আমার চিন্তা করলাম আমি সেলাই কাজ শিখবো, মানে নিজের ইচ্ছা মতো পড়বো বলে সেলাইটা শিখলাম। সেলাইটা শিখার পরে চিন্তা করলাম এটা পেশাগত হিসাবে নেওয়া যায়। তারপর আমি এটা পেশাগত হিসাবে নিয়ে তো যেগুলো আমি 6 মাসে যেগুলো শিখছি, পরে ইউটিউবে যেগুলো আছে, মানে কতগুলো কাজ শেখায়, ফুল তোলা, অনেক কিছু, এগুলো ওখান থেকে শিখে নেই। তারপরে আর বান্ধবী আছে অনেকগুলো, আমরা 6-8 জনের মতো কাজ শেয়ার করে যেগুলো শিখে নেই। আজ পর্যন্ত এখানে যারা আমার কাছে সেলাই করে নিয়ে যায়, এই হাতের কাজ বলে যেটা দরকার, ওরা অনেক প্রশংসা করে, মানে আমার কাছে সেলাই করলে ওরা মানে নিজের ইচ্ছা মতো করার
যাক, অনেক ভালো লাগলো মাশাআল্লাহ। আপনি প্রথমে আপনার রাখাইন এক ভাবির কাছ থেকে 6 মাস ওনার কাছ থেকে কাজ শিখেছেন, তারপর নিজস্ব চেষ্টায় বিশেষ করে ইউটিউবের বিভিন্ন প্রোগ্রাম দেখেও আপনি আপনার এই কাজটা আর একটু উন্নত করেছেন। এবং আচ্ছা বলেন তো, বর্তমানে আপনার এখানে কর্মরত কতজন শ্রমিক আছে? কাদেরকে নিয়ে আপনারা এই শিল্পটা, কুটির শিল্পটা গড়ে তুলেছেন? আপনার আন্ডারে কয়জন কাজ করে? আপনি সহ মোট 5 জন, আপনার আন্ডারে 4 জন। আর ওনারা যারা 4 জন, বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিতে একজন, ওনার নামটা কি? আপনার নাম? অংক্রায়ু মার্মা। আচ্ছা, উনি নতুন। এরা আরো 3 জন আছে অভিজ্ঞ, মোট 4 জন। হ্যাঁ, বিকেল বেলা আসে ওনারা। আর ওনাদেরকে কিভাবে আপনি সম্মানী দেন? ওরা কাজ শিখতেছে, সরি, ওনারা কাজ শিখতেছে। হ্যাঁ বুঝছি। না এখন তো তাহলে সম্মানী নিবে না, বরং আপনারা। হ্যাঁ বুঝছি, তখন পারবে না। ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। বুঝছি না, ঠিকই আছে। এখন ওরা তো শিক্ষানবিশ, ওরা তো এখন শিখবে। যেখানে টাকা দিয়ে শেখার কথা সেখানে বিনামূল্যে শিখতেছে, এটাই বড় কথা। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা কথা বলেন, আপনি এই প্রজেক্ট চালাতে গিয়ে যে প্রশিক্ষণ নিয়েছেন, এতে করে আপনি সরকারি কোনো অনুপ্রণোদনা বা সরকারি কোনো সহযোগিতা, কোনো ফান্ডের সুবিধা কি পেয়েছেন? সরকারি ভাবে তো কোনো দেয়নি। তারপরে ওই বেসরকারি যে এনজিও থেকে আমাকে উদ্যাপন করতেছেন এইখানে আইডিএফ ল্যান্ড প্রজেক্ট থেকে। আইডিএফ থেকে ল্যান্ড একটা প্রজেক্ট আছে, ওনাদের থেকে 10,000 টাকা দিচ্ছে। ওরা একটা মহিলা সংস্থা চাইছে, মানে নারী কর্মকর্তা, নারী উদ্যোক্তা, ওদেরকে নিয়ে ওরা কাজ করতেছে। ওদের থেকে 10,000 টাকা দিচ্ছে। আর এগুলো যেগুলো আলমারি, ওগুলা ওদের থেকে দিচ্ছে, চেয়ার দিচ্ছে, টেবিল দিচ্ছে। এরা মানে নারী এগিয়ে যাওয়ার জন্য নারীদের উদ্যাপন করতেছে। এখানে একটা সাইনবোর্ড আছে, দেই নাই নারী ব্যবসা কেন্দ্র, ওদের একটা উদ্যোগ নিচ্ছে। ওরা এখানে জড়িত আছে আমাদের এখানে। এখান থেকে বিভিন্ন ট্রেনিং দেয়, মা ও শিশু, পুষ্টি খাবার, তারপরে স্বাস্থ্যসম্মত যেগুলো বিষয় আছে এগুলো নিয়ে ওরা করে, মানে ট্রেনিং দেয়। আমরা এখানে গ্রামে বা মহিলার যারা প্রেগন্যান্সি আছে ওদেরকে পরামর্শ দিয়ে থাকি, ওদেরও হয়, ওদের থেকেও সাহায্য নিয়ে থাকি। এরকমই এখন পর্যন্ত, এটা 5 বছর পর্যন্ত চলবে। আচ্ছা, এখন এই যে আপনাকে যে অবকাঠামো তৈরি করে দিল এনজিও সংস্থা, বিশেষ করে আপনার ব্যবসা বাণিজ্যের যে শোকেস বা যে ফার্নিচারগুলো এখানে তারা সরবরাহ করলো, এটা কি বিনামূল্যে? মানে এটা কি তারা কি আপনাকে লোন দিল, মানে কিস্তিতে টাকা? লোনের না, এগুলা বিনামূল্যে দিয়ে দিয়েছে। বিনামূল্যে দিয়েছে। সংস্থাটির নাম কি বললেন? এনজিওর আইডিএফ ল্যান্ড প্রজেক্ট। আইডিএফ ল্যান্ড প্রজেক্ট। এরা বিনামূল্যে এগুলো আপনাদের মহিলাদেরকে স্বাবলম্বী করার, উৎসাহ দান করার জন্য এটা বিনামূল্যে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুবই 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 খুশির কথা। আলহামদুলিল্লাহ, এই ধরনের যদি হয় তো ভালো কথা, দেশ অনেক এগিয়ে যাবে। তো আমরা আপনি শেষ প্রশ্নটা হলো এটা, আপনি এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এই নিয়ে আপনার কি স্বপ্ন? আপনার পার্সোনাল স্বপ্নটা আমাদেরকে শোনান। আমার স্বপ্নটা হচ্ছে তো মানে পুরা এই যেটুকু এখানে জায়গা আছে, আমার এই ঘর বা বড় বড় দোকান, এখানে আমি পুরো একটা মার্কেট হিসাবে উন্নত করতে চাই। কিন্তু আমার পুঁজি কম হিসাবে আছে, পর্যন্ত আছে, নাহলে আমি পুরো একটা মার্কেট হিসাবে গড়ে তুলতে ইচ্ছে করি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মোটামুটি ওনার সাক্ষাৎকার। আমরা চাই তুতু মার্মা ভাবির জীবনের গল্পকথা, বিশেষ করে ওনার স্বপ্ন বাস্তবায়ন হোক। এভাবে বাংলার ঘরে ঘরে নারীরা স্বাবলম্বী হোক আর্থিকভাবে, তাহলে দেশ এগিয়ে যাবে। আমরা তুতু মার্মা ভাবির সার্বিক সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।